বিশ্ববিদ্যালয় ভর্তি প্রোগ্রামে ইংরেজি বিষয়ের উপর আজকে আমরা খুব পরিচিত একটা বিষয়ের উপর ক্লাস করব। আর আজকে আমাদের সেই পরিচিত টপিকটার নাম হচ্ছে প্রেপোজিশন। টপিকটার নাম কি? প্রেপোজিশন। ওকে, এই প্রেপোজিশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বা কোন ধরনের ওয়ার্ডকে আমরা প্রেপোজিশন বলবো? যে ওয়ার্ড, সহজ কথায় বলি, যে ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেই নাউন বা নাউন ফ্রেজের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক ক্রিয়েট করে, সেই ওয়ার্ডকে আমরা বলবো প্রেপোজিশন। অর্থাৎ প্রেপোজিশন এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ড নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে সেই নাউন অথবা নাউন ফ্রেজের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক ক্রিয়েট করে, সেটা কি আমরা বলছি কি প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন কার পূর্বে বসছে? নাউন ফ্রেজের পূর্বে বসছে। এক্ষেত্রে প্রেপোজিশন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে আসে প্রি প্লাস পজিশন। প্রি প্লাস পজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান, অথবা প্রনাউনের পূর্বে প্রেপোজিশন বসতে পারে। এখন এই প্রেপোজিশন বুঝতে গেলে আমাদেরকে যে বেসিক কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টের উপর একটু আলোচনা করতে হবে। যদিও কম্পিটিটিভ এক্সামে দেখা যাচ্ছে, কম্পিটিটিভ এক্সামে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেসব রয়েছে, অর্থাৎ যেসব মুখস্থ আইটেম বা মেমোরাইজিং আইটেম সেসব থেকে কিন্তু প্রশ্নটা বেশি হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্নটা কিন্তু বেশি হয়, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু পুরোটাই মুখস্থের বিষয়। তারপরও প্রিপোজিশনের যে বেসিক নিয়মগুলো রয়েছে, যেগুলো আমাদের জানতে হবে, যেগুলো জানলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে অনেকটা। এবং যখন অ্যাপ্রোপ্রিয়েট থাকবে না, গ্রামাটিক্যালি আমাদেরকে প্রিপোজিশন ইউজ করতে হবে, তখন কিন্তু আমাদেরকে এই কনসেপ্টটা লাগবে। সো এই ক্লাসটুকু আমরা গুরুত্ব দিয়ে করার চেষ্টা করব। দেওয়া আছে যে অ্যাক্টিভে স্ট্রাকচারটা কেমন হবে, প্যাসিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ স্ট্রাকচার প্রত্যেকটা টেন্সে কিন্তু টেন্সের যে বেসিক স্ট্রাকচার আছে সেটাই কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে। যেমন অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা, সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কি ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা, হ্যাঁ, এই অনুযায়ী কিন্তু আছে অ্যাক্টিভের স্ট্রাকচারটা সবগুলাই। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্স, যেটা নরমাল সেন্টেন্সে থাকে। এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। এই অ্যাক্টিভ স্ট্রাকচারে এই ক্ষেত্রে, অর্থাৎ অ্যাক্টিভ স্ট্রাকচারে কি থাকলে প্যাসিভ স্ট্রাকচারে আমরা কি বসাবো, এটাই জাস্ট এখানে দেখানো হয়েছে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে চেঞ্জটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে কিন্তু বিভার্ব হিসেবে, হ্যাঁ, তাহলে কিন্তু বিভার্ব হিসেবে আমরা কি নিব? বিভার্ব হিসেবে কিন্তু এক্ষেত্রে আমরা এম ইজ আর, বিভার্ব হিসেবে কি নিচ্ছি? এম ইজ আর। টেন্সের যে পরিবর্তনটা সেটা মাত্র আসছে শুধু বিভার্বের ক্ষেত্রে। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখব, এম ইজ আর প্লাস বিং, এম ইজ আর প্লাস বিং। কারণ দেখতে পাচ্ছি অ্যাক্টিভে এম ইজ আর আছে, অ্যাক্টিভে এম ইজ আর থাকবে। এখন আমরা জানি প্যাসিভ মানেই তো বি প্লাস বি থ্রি। এখন এম ইজ আর এর সাথে আবার নতুন করে একটা বি দিতে হবে। যেহেতু এম ইজ আর আছে, এজন্য কি করা হয়েছে? এখানে বি দেওয়া হয়েছে, তার মানে বি প্লাস আইএনজি হয়ে গেল কি? বিং। এই জন্য কিন্তু কন্টিনিউয়াসের জন্য বিং হয়েছে। সো নতুন করে একটা বি কিন্তু দিতেই হচ্ছে প্যাসিভ করার ক্ষেত্রে। এটা যদি মাথায় রাখি তাহলে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এটা রিলেট করতে পারবো। পাস্ট পার্টিসিপল তো প্রত্যেকটাই আছে, পরে পাস্ট পার্টিসিপল হবে, হ্যাঁ। কিন্তু তার আগে দেখি আমরা এখানে কি আছে? সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কোঅর্ডিনেট কনজাংশনটা কেমন দিতে পারি? এই যে এন্ড, কোঅর্ডিনেট কনজাংশন কি করব? এন্ড দিব। তার মানে কোন ক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করব, কোন ক্ষেত্রে বাট ব্যবহার করব, কোন ক্ষেত্রে অর ব্যবহার করব, আমাদের জাস্ট এই তিনটা কোঅর্ডিনেট কনজাংশন জানলে কিন্তু হচ্ছে। কারণ আমরা যে ধরনের প্রশ্ন দেখে থাকি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, এই ক্ষেত্রে কোঅর্ডিনেট কনজাংশন এর ক্ষেত্রে আমরা এই তিনটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে নরমালি সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করে থাকি। সো এই ক্ষেত্রে আমরা তিনটা যদি একটু আইডেন্টিফাই করি, যে একটা ক্ষেত্রে থাকবে বাট, আরেকটা ক্ষেত্রে থাকবে অর, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু থাকছে এন্ড। অর্থাৎ যখন আমরা দেখছি একটা কম্পাউন্ড সেন্টেন্স ফর্ম করতে হচ্ছে, তখন সকল ক্ষেত্রে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে কি থাকছে? এন্ড থাকছে। এইখানে দেখি 7 নম্বরে এন্ড, সো, দাস, দেয়ারফর, হ্যাঁ, এইসব আসলে থাকতে পারে, তবে না দিলেও কোনো সমস্যা নাই। এটা একটার অল্টারনেটিভ আরেকটা দেওয়া যেতে পারে। এখন তাহলে আমরা কি জানলাম? যে বাট, অর আর এন্ড। এখন বাট কোন ক্ষেত্রে হবে? যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, এই ধরনের সেন্টেন্সকে, অর্থাৎ ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে কিন্তু বাট দিতে হবে।